ভ্যানে লাশ স্তূপ করে রাখার একটি ভিডিও রীতিমতো ভাইরাল, যেখানে কয়েকজন পুলিশ সদস্যকে মরদেহ ভ্যানে তুলতে দেখা যায়। এরপরে প্রশ্ন উঠেছে, ওই পুলিশ সদস্যরা কারা? ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুর্নীতিবাজদের ধরতে শিগগিরই সাহসী অভিযানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত 15 বছরে সরকারের বেশিরভাগ মন্ত্রী, এমপি, সুবিধাভোগী, আমলা ও ব্যবসায়ীদের ধরতে ছক কষে মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যরা। আওয়ামী লীগ নতুনভাবে তথ্য সংগ্রহ করছে, ঘোষণা দিয়ে তথ্য সংগ্রহ করছে। তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির সিম্পথি পাওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ একটি সুখবর আছে, একটি সুসংবাদ আছে, যে সেই সুসংবাদটি হচ্ছে তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীবাজের জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার। হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। দুটো প্রশংসা করব, একটা প্রশংসা করব বিএনপির, আরেকটা প্রশংসা করব এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই ডোনাল্ডু এই পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুতই বাংলাদেশে আসতেছেন একটি শক্তিশালী টিম নিয়ে। আমি একটু মানব জমিন থেকে যদি পড়ে শোনাই তাহলে একটু ভালো ধারণা পাওয়া যাবে। দর্শক, অবশেষে ধরা পড়েছে সেই পুলিশ, যেই পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মেরে পুলিশের ভ্যানে তুলে পুড়িয়ে দেয়। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন যে এই পুলিশের আসলে কি শাস্তি আপনারা চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা দুঃসংবাদ এবং একটা সুসংবাদ রয়েছে। দর্শক, সুসংবাদটা কি সেটি আপনারা একটু পরেই জানবেন, তবে দুঃসংবাদটার কিছুটা নমুনা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দর্শক, দুঃসংবাদটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মানসিক ভারসাম্য হারিয়েছে এবং এই মুহূর্তে আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দর্শক, যেই খবরটি এখন পর্যন্ত তারা বের হতে দিচ্ছে না, তবে একটি বিশ্বস্ত সূত্রে এই খবরটি জানা গিয়েছে। দর্শক, বিস্তারিত আপনারা একটু পরেই দেখবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে বাংলাদেশে থাকা আমলারা যারা ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে ভিন্ন মত ধারণ করে বা যেই দল যখন ক্ষমতায় আসে তারা তখন সেই দলের দিকেই চলে যায়। দর্শক, আসলে এই আমলাদের ঠিক কি শাস্তি হওয়া দরকার সেটিও আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি দর্শক, আজকের ভিডিওর সর্বশেষে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, যেখানে আপনারা জানতে চলেছেন ঢাকায় আসছে ডোনাল্ড লু। তিনি ঠিক কি কারণে ঢাকায় আসছেন বা তার ঢাকায় আসার পেছনে আসলে মূল কারণটা কি। দর্শক, আপনারা একটু পরে সেটিও জানবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীবাজের জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার। হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। আমার মনে হয় যে শুধু সজীবাজের জয় না, যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওটা ভুলাই যায় সরকার যে তাদের নাই। এটা বাস্তবতা। এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি, লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্নভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন, যারা বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না, থাকতেও পারছেন না। এরই মাঝখানে সজীব ওয়াজেদ জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। মানে তিনার এই পোস্টটাতে যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এই মুহূর্তে সারা বাংলাদেশ এদেরকে ধোলাই দেওয়া হবে। কেউ কাদামাটির মধ্যে ফুটবলও খেলতে পারেন, কারণ এই ট্রেন্ডটাই তো আমরা চালু করেছি গত 16 বছর। জামাতের কোনো পোস্ট শেয়ার করলে জামাতি বলে তাকে গ্রেপ্তার করা হইতো, চাকরি চলে যাইত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোনো একটা মন্তব্য লিখলেই সরকারি চাকরিজীবী ওএসডি হইতো, প্রমোশন আটকে যেত বা আরো নানান ধরনের ঝামেলায় পড়তে হইতো। তো এখন তিনি যখন আমেরিকাতে বসে নিরাপদে টাকা পয়সা ভালোই কামাইছেন, বিভিন্ন লুটপাটের ঘটনা শুনছি, তো এখন তিনি ভারতীয় একজন সাংবাদিকের একটা নিউজ রিপোর্টকে বেসিস করে তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, সেখানে বাংলাদেশ থেকে যারা বসে বসে এখানে কমেন্ট করছেন, আপনাদেরকে বলতে চাই বিপদ কিন্তু নিজের দিকে নিজের টাইনা আনছেন। কারণ আইএসআই এর সাথে এই সমন্বয়কদেরকে কানেকশন, মিটিং, পেছনে আমেরিকা, তারপরে আপনি এখানে জোড়া দিয়ে দিলেন পাকিস্তান, তাও মানলাম পাকিস্তানের বেল নাই, কিন্তু আপনি নিয়ে আসলেন দুবাইকে, আপনি নিয়ে আসলেন কাতারকে। এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের অ্যাক্টিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই। মানে আপনার এই জিনিসটা এখন মানুষ খাবে, খাওয়ার জন্য তো একটা সময় লাগে। আপনি অতি নগদে যে অ্যাক্টিভিটিস গুলো করছেন, হ্যাঁ আচ্ছা, রিপোর্টটা কি দিয়েছেন তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তবে তিনি যে সাংবাদিকের
মানে এই নিউজটা শেয়ার করেছেন নর্থ ইস্ট নিউজ, আর এই সাংবাদিক যিনি এটা রিপোর্ট করেছেন চন্দন নন্দী। তার সম্পর্কে ঘাটতে গিয়ে আমি যতটুকু পেলাম, চন্দন নন্দী হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক বেসড ইন নিউ দিল্লি, যিনি নর্থ ইস্ট নিউজের মধ্যে এই নিউজটা প্রকাশ করছেন। তো কি নিউজ আসেন। সজীবাজ জয় তার প্রোফাইলে ইংরেজিতে লিখেছেন, আগে ইংরেজি লেখা বন্ধ করে বাংলা লেখেন, কারণ আপনাদের যারা ফ্যান ফলোয়ার খুব বেশি, আমরা সবাই এতটা শিক্ষিত না, মানুষকে বুঝাতে গেলে বাংলায় লেখেন, ঠিক আছে? তো কি লিখছে? ইন্টারেস্টিং রিপোর্ট বাই সিনিয়র জার্নালিস্ট চন্দন নন্দী। মানে চন্দন নন্দীর খুবই একটা আকর্ষণীয় বা মজাদার রিপোর্ট। হু হ্যাজ বিন ফলোইং পলিটিক্যাল ইভেন্টস ইন বাংলাদেশ ফর এ লং টাইম, যিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কি বলে যে পর্যবেক্ষণ করছেন, এরপর রিপোর্টটা লিখছেন। রিপোর্টটা কি আবার আসেন। বাংলাদেশি স্টুডেন্টস মুভমেন্টস কোঅর্ডিনেটর্স, যারা এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন, মেট আইএসআই, যে জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সাক্ষাৎ করছে। কখন? তার মাধ্যমে ইউএস হ্যান্ডলার্স, যুক্তরাষ্ট্রের যারা মানে নিয়ন্ত্রণকারী, তারা পাকিস্তান, দুবাই অ্যান্ড দোহা, কাতারের রাজধানী দোহাতে বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর 2023, মানে 2023-এর এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে পাকিস্তান, দুবাই এবং কাতার, মানে এই তিনটা দেশের যে টিমরা আছে তাদের সাথে তারা মিটিং করেছে। সেখান থেকেই আজকের এই দিন আসছে। এখন পর্যন্ত যারা ওই যে বাড়ি ঘরে মানুষের ঘরে ঘুমায় টুমায় লুকায় আছে, আওয়ামী লীগ করছে কিন্তু আপনাদের লুটপাটের সহযোগী হতে পারে নাই, অথবা আপনাদের দল ক্ষমতায় থাকাকালীনই তারা আসলে ভাগ পায় নাই, অথবা তারা কোনো পদ পদবিও পায় নাই, এই মানুষগুলারে আল্লাহর ওয়াস্তে আপনি ছাইড়া দেন। ছাইড়া দেন কেন? অনেকে পদ পদবি টিকানোর জন্য বিদেশে চলে গেছে, আর যারা মূল লুটপাটে সহযোগিতা করেছে ওই টিমটা কিন্তু এখন বাংলাদেশে আটকা পড়ে গেছে, এরা দেশ থেকে বের হইতে পারে নাই। এরা ফেসবুকে সেগুলো শেয়ার টেয়ার করলে পরিস্থিতি কোন দিকে যাবে? আর আপনি কি বাংলাদেশের রাজনীতির পালসটা এখনো বুঝতেছেন না? অবশ্য আপনি না বোঝারই কথা, কারণ আপনি রাজনীতির বোঝেন বলে আমার মনে হয় না। কারণ আপনি যদি বুঝতেনি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যতটা বিগড়াই গেছেন, সেই বিজ্ঞানের জায়গা থেকে আপনি সেই পোলাপেন্টের আইএসআই নিয়ে অ্যাড করলেন, এগুলা মানুষ কোন লেভেলে আপনার মানসিক ভারসাম্যহীন স্টেটাসেরই একটা আউটপুট হিসেবে নিবে। দুর্নীতিবাজদের ধরতে শিগগিরই সাহসী অভিযানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত 15 বছরে সরকারের বেশিরভাগ মন্ত্রী, এমপি, সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীদের ধরতে ছক কষে মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যরা। এর মধ্যে অভিযানে মূল চালিকা শক্তি হিসেবে থাকা দুদক 7 সদস্যের প্যানেল গঠন করেছে। টিআইবি বলছে কর্তৃত্ববাদী সরকারের সুবিধাভোগীদের ধরতে টাস্ক ফোর্সকে দ্রুত মাঠে নামতে হবে। তবে অভিযান পরিচালনার আগে দুদক কমিশনকেও ঢেলে সাজানোর পরামর্শ সংস্থাটির। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাস ও দুর্নীতি বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। তখন আতঙ্কে দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে। সারা জাগানো সেই অভিযান আবারও নতুন করে আলোচনার খোরাক যোগাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিগত 15 বছরের এমপি, মন্ত্রী, সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীরা এখন আতঙ্কে। সম্প্রতি 1000 টাকার নোট বাতিলের গুজবে অনেকে তড়িঘড়ি করে ডলার কিংবা স্বর্ণ কিনে বাসাবাড়িতে লুকাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এরই মধ্যে রাজধানী মোহাম্মদপুরের বাসা থেকে 3 কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে সাবেক সচিব শাহ কামাল। চূড়ান্ত করা হচ্ছে অবৈধ সম্পদের খোঁজে যৌথ অভিযানের টাস্ক ফোর্স গঠনের ছক। ইতিমধ্যে দুদক বিশেষ অভিযানে অংশ নিতে কমিটিও গঠন করেছে। কখনো কোনো অন রিকুইজিশনে কোনো প্রতিষ্ঠান হয়তো কোনো অভিযান চালাচ্ছেন, সেখানে দুর্নীতি দমন কমিশনের কাউকে প্রয়োজন হয় তাদের সহযোগিতার জন্য, সেক্ষেত্রে এই প্যানেল থেকে আমাদের কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হবে। টাস্ক ফোর্স গঠনকে ইতিবাচক উল্লেখ করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, স্থায়ীভাবে মাঠে থাকলে দুর্নীতির প্রবণতা কমবে। প্রায় সব ক্ষেত্রে মানি লন্ডারিং বা অর্থ পাচারের বিষয়টা জড়িত আছে। সেই কারণে আমরা কিন্তু পরামর্শ দিয়েছি সরকারকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যে একটি টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছি। দুদকের যে পুনর্গঠনের দরকার, দুদককে ঢেলে সাজানো দরকার, এটি কিন্তু ভুল আর কোনো সুযোগ নেই। তারা যেটা করছে এর মাধ্যমে এটিকে ধামাচাপা দেওয়া যাবে, এটি আশা করা উচিত বলে আমি মনে করি। আগামী 4 সেপ্টেম্বর থেকে সরকারের অস্ত্র উদ্ধারের অভিযানের পর দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিবাজদের ধরতে সাহসী অভিযান চললে দেশে স্থিতিশীলতা ফিরবে। তবে অভিযান বিলম্বিত হলে দুর্নীতিবাজ ও অপরাধীদের রক্ষার সুযোগ তৈরি হবে। দুটো প্রশংসা করব, একটা প্রশংসা করব বিএনপির, আরেকটা প্রশংসা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই দুটো প্রশংসা আমি করতাম না, হয়তো আমি করছি এই কারণে যে গতকালকে আমি যে দুটো কন্টেন্ট করেছি, দুটো ভিডিও করেছি আমার এই চ্যানেলে, সেই দুটো ভিডিওর প্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা দুটো আমার ভালো লেগেছে। কাজে যেহেতু তারা ভালো কাজ করেছে এটা কিন্তু বলা দরকার, সে কারণে এই বলতে যাওয়া। প্রথমে প্রশংসাটা করে নিই বিএনপির। কালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে এস আলমের গাড়ি কাণ্ড নিয়ে, যে এস আলমের গাড়ি করে নিয়ে বিএনপির কি কি ঘটনা ঘটেছে। একবার বিলাল 14টা গাড়ি বের করে নিয়ে গেছে বিএনপির নেতাদের উপস্থিতিতে, সেই প্রেক্ষিতে বিএনপি তাদেরকে সাসপেন্ড করে ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে। পাশাপাশি বলেছিলাম যে বিএনপির যে সর্বোচ্চ বডি, যে স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি কালকে কক্সবাজারে যে গাড়িতে করে নিজের এলাকায় গিয়েছিলেন মানুষের সম্বর্ধনা নেওয়ার জন্য, সেই গাড়িটার মালিক ছিল এস আলম গ্রুপ। এবং
এটা কতটুকু নৈতিকভাবে সঠিক হলো এই প্রশ্নটা আমি তুলেছিলাম। আজকে আমি দেখলাম যে তাকে শোকজ করা হয়েছে। দেখুন, সর্বোচ্চ বডি সদস্য, কিন্তু সর্বোচ্চ যে কমিটি বিএনপি, সেই কমিটির সদস্য, তাকেও বিএনপি কিন্তু শোকজ করেছে। আপনি কেন নিয়েছেন? এবং এটা একটা দলীয় অ্যাকশন, আমি এটা প্রশংসা করছি। পাশাপাশি আরেকটা আমি বলিনি, কিন্তু সেটা আমি মানে দেখলাম সেখানেও তারা করেছে, যে খোকন সাহেব নরসিংদীর, ওনাকেও কিন্তু শোকজ করা হয়েছে যে উনি কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব খালিল কবির খোকন, উনি কেন একজন ব্যবসায়ী, ডায়মন্ড ব্যবসায়ী, যে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী, তার সঙ্গে মিটিং করেছেন, এবং মিটিং করে কেন করেছেন এই জন্য তাকে শোকজ করা হয়েছে। এই দুটি খবরই আমার কাছে মনে হচ্ছে পজিটিভ, এবং এই দুটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, দুটি পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিএনপির প্রশংসা করতে চাই আজকে। ধন্যবাদ বিএনপি আপনাদের এরকম তড়িৎ সিদ্ধান্তের জন্য। আমি আশা করবো আগামীতেও আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিতে থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকালকে একটা নোটিশ দিয়েছিল যে সরকারি কর্মকর্তাদের সবাইকে হিসেব দিতে হবে তার যার যার সম্পদের। আমি বলেছিলাম এটা একটা অর্থহীন নোটিশ, এই কারণে যে এই নোটিশে যদি কেউ সাড়া না দেয় তার জন্য কি শাস্তির ব্যবস্থা করা হবে সেটা বলা হয় নাই। কতদিনের মধ্যে হিসাব দিতে হবে তাও বলা হয় নাই। তো এই জিনিসগুলো অস্পষ্ট ছিল, এবং এর আগেও বহুবার এই ধরনের নোটিশ দেওয়া হয়েছে, কোনোবারই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনোবারই কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো আমি ধারণা করেছিলাম এটাও সেরকমই একটা অর্থহীন নোটিশ, কেবল বাগাড়ম্বর এবং মানুষকে লোক দেখানোর নোটিশ। আমার সেই সন্দেহ আজকে দূর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যিনি ওই নোটিশটি ইস্যু করেছিলেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে উনি ব্যাখ্যা করেছেন যে A to Z সবাইকে হিসাব দিতে হবে। মানে সরকারের যে 14 লাখ কর্মকর্তা কর্মচারী আছে, অফিসার না পিয়ন পর্যন্ত, যার জিরো ইনকাম, তাকেও হিসাব দিতে হবে, তাকেও ডিক্লারেশন দিতে হবে যে আমার কাছে এই সম্পদ আছে। এবং ডিটেল ব্যাখ্যা করে বলেছেন যে আপনার হাতে কি পরিমাণ নগদ টাকা আছে, নগদ স্থাবর সম্পত্তি আছে, আপনার কাছে কি পরিমাণ সঞ্চয়পত্র আছে, ডিটেল হিসাব দিতে হবে আপনাকে, বছরে একবার দিতে হবে। এবং এটা কিভাবে দেওয়া যায় সেটা একটা ফর্ম ঠিক করে দেওয়া হবে। 7 দিনের একটা 5 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটি আগামী 7 দিনের মধ্যে একটা ফর্ম তৈরি করবে, ফর্মটা তৈরি করে সবাইকে দিয়ে দিবে, এবং আগামী 15 দিনের মধ্যে এটা দিয়ে দিতে হবে। এবং সেটা যেন না দিলে পরে কি হবে, দণ্ডটা কি হবে, সেটাও শিগগিরই বলছি আমরা এটা বলে দেবো। অনেক জিজ্ঞাসা করছে, এটা অনেকদিন হয় নাই, অনেকদিন দেওয়া হয়েছে, এটা অনেক আগের আইন, কখনোই তো হিসাব দেওয়া হলে 45 বছরের পুরনো আইন, 79-এর আইন এটা, তো কখনো তো এই আইনের কোনো ব্যবহার করা হয় নাই, তো এখন কি এটা হবে? উনি একটা সুন্দর কথা জবাব দিয়েছেন। উনি বলেছেন এতদিন তো অনেক কথা শুনেছেন, জিরো টলারেন্স, হাতি ঘোড়া, এ সমস্ত শুনে আমার লাভ নাই, আমি বলতেও চাই না। আমাদের জনস্বার্থে দুটি এজেন্ডা, একটি হলো রাষ্ট্র, আরেকটা হলো জনগণ। যা করার, যেখানে যেটা করার, আমরা করতে পিছপা হব না। আমাদের কোনো পাওয়ার রিসার্চ করতে হবে না, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সঙ্গে কাজ করব। আমার কাছে ওনার এই কথাটা ভালো লেগেছে, আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি একটা ভালো কথা বলেছেন, এত আলোচনা করতে কোনো লাভ নাই। এবং উনি যুক্তি হিসেবে বলেছেন যে কেন পিয়নদেরকে দিতে হবে, যারা 1 টাকা মানে কোনো সম্পদ দেয় তাকেও হিসাব দিতে হবে কেন। উনি এটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এখন দেখা গেছে যে 4র্থ শ্রেণীর কর্মচারী অথবা পিয়ন কিংবা ড্রাইভার, তারও 400 কোটি টাকা থাকে, কাজে তাদের হিসাব দিতে হবে, যেন কোনো রকম মানে গোপন না হয়, সবাইকে দিতে হবে হিসাব। এটা আমি মনে করি খুবই একটা ভালো কাজ। এবং উনি বলেছেন আগামী 15 দিনের মধ্যে এটা ফাংশনাল হয়ে যাবে, এবং তারপর আমরা দেখব কি হয়। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, তারা কি হিসাব দিবেন? কিন্তু তখন ওই প্রশ্নে জবাবে তিনি বলেছেন A to Z হিসাব দিতে হবে, মানে ওনাদেরকেও হিসাব দিতে হবে। উনি এটা বলেছেন যে আমাকে দিয়ে শুরু হবে, আমার যে সম্পদ, আমার একটা লোনের গাড়ি ছাড়া আর কিছুই নেই, সরকারি বেতন খায়, এমন সবাইকে হিসাব দিতে হবে। মানে সরকারের অর্থ যার যার পকেটে গিয়েছে তাদের সবাইকে এই হিসাব দিতে হবে, এটা উনি বলেছেন। আমরা অপেক্ষা করবো দেখার জন্য যে এটা কতটুকু কি হয়। আমরা 2 ক্ষেত্রে অপেক্ষা করবো। আমরা 2জনকে ধন্যবাদ দিয়েছি, আবার ধন্যবাদ ফেরত কিন্তু নিতে পারি, তো দিয়েছি এই কারণে যে যতটুকু পদক্ষেপ তারা নিয়েছেন ততটুকুতে আমি হ্যাপি। এবং আগামীতে এই সিদ্ধান্তের বাস্তবায়ন কতটুকু হয় সেটা দেখার জন্য আমরা এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করব। কারণ আমি নিজেও মনে করি সম্পদের হিসাব দেওয়াটা খুব জরুরি। 5 আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় কাফির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ডিবি সূত্র জানায় বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। এ সময় রাত 10টার দিকে তাকে আটক করা হয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।